ইরান ও আমেরিকার এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে পরিস্থিতিটা ক্রমশ যেন বেরিয়ে যেতে শুরু করেছে। অবস্থা এতটাই আমেরিকার খারাপ জায়গায় পৌঁছে গেল যে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি টুইট করে বিশ্বের একাধিক দেশের সাহায্য চাইতে হলো। এবং ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, ডোনাল্ড ট্রাম্পের মতো স্বৈরাচারী আগ্রাসী শাসক চীন এবং ভারতবর্ষের সাহায্য চেয়ে বসলেন। এবং কালকে আমেরিকার পক্ষ থেকে একাধিক বিবৃতি এসছে, যেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এই মুহূর্তে ভারতের উপর ডিপেন্ড করতে চাইছে, অন্তত স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্প কালকে একটি টুইট করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই টুইটে অনেক কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যখন বিশ্বের বিভিন্ন দেশ অর্থাৎ তার সহযোগী রাষ্ট্ররা বিপদে পড়ে, তখন আমেরিকা তাদেরকে সাহায্য করে। কিন্তু এখন আমেরিকার বিপদে ন্যাটো কান্ট্রিগুলো কিংবা তার পার্টনার কান্ট্রিগুলো তাকে সাহায্য করছে না। পরিষ্কারভাবে আমেরিকার পক্ষ থেকে এই ধরনের একটি বিবৃতি উঠে এসছে। এবং এই কারণটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন গোটা বিশ্ব এখন মনে করছে এই যে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগিয়ে তেলের সংকটের সৃষ্টি করা হয়েছে, তা আমেরিকা ইচ্ছাকৃত করেছে। এবং এই সিচুয়েশনটার জন্য একমাত্র দায়ী আমেরিকা, কারণ হঠাৎ করে একটা যুদ্ধ ঘোষণা করে গোটা বিশ্বকে হুলস্থুল একটা কাণ্ডের মধ্যে ঠেলে দিয়ে আসলে আমেরিকা তাদের স্বার্থকে চরিতার্থ করতে চেয়েছিল, যা আলটিমেটলি ব্যাকফায়ার করে গেছে। ডোনাল্ড ট্রাম্প যে পরিষ্কারভাবে বিভিন্ন দেশের কাছে মিলিটারি সাপোর্ট চেয়েছিলেন এবং বিভিন্ন দেশকে তিনি বলেছিলেন যে স্ট্রেট অফ হরমুজে নৌবাহিনী পাঠান এবং স্ট্রেট অফ হরমুজকে যদি ওপেন করতে হয় তাহলে আপনাদের সাহায্য আমার প্রয়োজন। জাপান, অস্ট্রেলিয়া, এমনকি ন্যাটোর মতো সহযোগী রাষ্ট্র যারা আমেরিকার অ্যালায়েন্স পার্টনার, তারা কিন্তু সরাসরি এই পুরো অফারটাকে রিজেক্ট করে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে কিন্তু রাগের কারণ সেটাই। রাগ বলা ভালো নাকি অসহায় অবস্থা বলবো আমি জানি না, কিন্তু কানাডার প্রাইম মিনিস্টারও কালকে পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে যে আমরা ইরান এবং আমেরিকার এই যুদ্ধে যুক্ত হব না এবং আমরা কোনো অবস্থাতেই ইরানের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে রাজি নই। আমাদের সেনাবাহিনী নিউট্রাল অবস্থায় থাকতে চায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সহযোগী রাষ্ট্র মানে ইউরোপীয় ইউনিয়নের 27টি রাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, এমনকি জাপানও নিজেদের মধ্যে এই যুদ্ধ খেলাটাতে ঢুকতে চাইছে না এবং ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই সাহায্য করতে চাইছে না। কালকে ইউএস সেক্রেটারির পক্ষ থেকে একটি বিবৃতি উঠে আসে এরপরেই। তারা পরিষ্কারভাবে বলছে যে ইন্ডিয়া কুড হেল্প সিকিওর স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ ভারত নাকি স্ট্রেট অফ হরমুজকে সিকিওর করতে পারে এবং আমেরিকার সাহায্য এই মুহূর্তে ভারতের সাহায্য আমেরিকার এই মুহূর্তে প্রয়োজন। একাধিক নিউজ মিডিয়া এটা কনফার্ম করছে, অন্তত বহির্বিশ্বের মিডিয়া বলছে ইরান এবং ভারতবর্ষের একটি ডিল হয়েছে। ভারত বারবার ইরানের বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছে এবং এর জন্যই ভারত নাকি স্ট্রেট অফ হরমুজের ফ্রি অ্যাক্সেস এবং সেফ প্যাসেজটা পেয়েছে। কালকেই ভারতবর্ষে দুটো জাহাজ স্ট্রেট অফ হরমুজ থেকে ভারতে এসে পৌঁছেছিল এবং আজকে তৃতীয় জাহাজ ইরান থেকে কিন্তু ভারতবর্ষে এসে পৌঁছালো, যে জাহাজের নাম সিভালিক, যা মুম্বাই পোর্টে কিন্তু আজকে বিকালে চলে এলো। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত এবং ইরান নিজেদের মধ্যে এমন এক ডিপ্লোম্যাটিক চুক্তিতে চলে গেছে যাতে ভারতবর্ষের কোনো জাহাজের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই মুহূর্তে ক্রুড অয়েল কিংবা গ্যাস ওরিয়েন্টেড সংকটে ভুগছে। আর এই প্রেক্ষাপট দাঁড়িয়ে আমেরিকারও এই মুহূর্তে মনে হচ্ছে ভারতই কিন্তু পারে এই স্ট্রেট অফ হরমুজের এই পার্টিকুলার জটিলতা থেকে আমেরিকাকে সাহায্য করতে। এবার দেখুন, এই ভারতকে দিনের পর দিন ছোট করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ন্যাটো দিনের পর দিন ভারতকে বিভিন্ন ক্ষেত্রে হুঁশিয়ারি দিয়েছে, কারণ ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনতে সস্তায়। আর আজকে ইউরোপের এত খারাপ অবস্থা, আমেরিকার এত বিপর্যস্ত চেহারা যে তারা ভারতের কাছে হাত পাচ্ছে, তারা ভারতের সাহায্য চাইছে এবং ভারত দেখুন নিজেদেরকে এই পুরো বিষয়টায় ঢোকাতেই চাইবে না, এটা 100% নিশ্চিত। কারণ এই যুদ্ধ ভারত মনে করছে তা ভারতের কোনো অংশগ্রহণ করার প্রয়োজনই নেই, কারণ এই যুদ্ধ তৈরি করেছে আমেরিকা এবং তারা প্রথমেই ভেবেছিল যে তারা হয়তো ইরানকে আউটপ্লেট করে চলে যাবে, কিন্তু ইরান যেভাবে পাল্টা স্ট্র্যাটেজিক্যালি আমেরিকাকে জবাব দিয়েছে তাতে দেখুন আমেরিকার ইকোনমিক্যালি এবং মিলিটারি হিউজ একটা ক্ষতির সামনে কিন্তু এসে দাঁড়িয়েছে। পাশাপাশি গোটা বিশ্বে এই মুহূর্তে যে গ্যাস জ্বালানি সংকটের সামনে গোটা বিশ্ব দাঁড়িয়েছে, সেই পার্টিকুলার সংকটজনক পরিস্থিতিটি ভারত অপরচুনিটি হিসাবে দেখতে চাইছে। ভারত রিয়েলাইজ করেছে যে ভারতের একটি এলএনজি স্টোরেজ
ক্যাপাসিটি অর্থাৎ হাব তৈরি করা উচিত। এবং এই মুহূর্তে ভারতের জ্বালানি সংকট কাটানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, এই ধরনের সিদ্ধান্ত যে ভারতকে নিতে হবে তা ভারত হয়তো আগে ভাবেনি, কারণ পরিস্থিতি মানুষকে শেখায়। আর যে যত তাড়াতাড়ি শেখে সে তত ম্যাচিওরলি এই বিষয়গুলোকে ডিল করতে পারে। ভারত কালকে ওমান থেকে একটি এলএনজি ভর্তি স্পট কার্গো তারা কিন্তু নিজেদের দেশে নিয়ে এসেছে এবং আপাতত এলএনজি যে ক্রাইসিস সেটাকে মেটানোর চেষ্টায় ভারতও কিন্তু নিমজ্জিত। রাশিয়া থেকে ভারত কিন্তু ক্রুড অয়েল কিন্তু এলএনজি কিনতো না, কারণ এলএনজি যদি রাশিয়া থেকে আনা হতো তাহলে দাম কিছুটা বেশি হতো। ভারত মেনলি যত ধরনের এলএনজি মানে যে পরিমাণ এলএনজি কিনতো তার কিন্তু 50 to 60% কিন্তু কাতার থেকে। এই মুহূর্তে ভারতের ক্রুড অয়েলের যে ডিমান্ড তার 85% ভারতকে ইম্পোর্ট করতে হতো এবং এলএনজির যা ডিমান্ড তার 50%-এর বেশি কিন্তু ভারতকে ইম্পোর্ট করতে হয়। আর এই 50% এলএনজি ইম্পোর্টের প্রায় 60% এলএনজি কিন্তু স্ট্রেট অফ হরমুজ থেকেই ভারতবর্ষে আসতো। যদি পার্টনার লিস্টগুলো দেখেন দেখবেন কাতার, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং রাশিয়া যারা এই বিশ্বের সব থেকে বেশি এলএনজি গোটা বিশ্বের কাছে বিক্রি করে। ক্রুড অয়েল এবং এলএনজির কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। প্রথমত, এলএনজি সব দেশ উত্তোলন করে না, সব দেশের কাছে এলএনজি নেই, ফলে এটা প্রথম সমস্যার কারণ। অর্থাৎ আপনি চাইলেই আপনি ক্রুড অয়েলকে যেভাবে ডাইভার্সিফাই হইতে বিভিন্ন দেশ থেকে কিনতে পেরেছেন, এলএনজি কে কিন্তু পারবেন না। মোটে 4টে রাষ্ট্র যেমন কাতার, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং আমেরিকা তারা কিন্তু এলএনজি কে মাস প্রোডাকশন করে এবং বিক্রি করে। ফলে এক্ষেত্রে ভারতের কাছে অপশনটা কিন্তু কম। এবার কাতার এই মুহূর্তে কার্যত বিধ্বস্ত। কাতারের এলএনজি প্রোডাকশন অনেকটা কমে গেছে ইরানের মিসাইল অ্যাটাকের ফলে। ফলে ভারতের কিন্তু এই মুহূর্তে প্রথম সমস্যা কিন্তু এটি। দ্বিতীয়ত, ভারতের কাছে এলএনজি যে ইম্পোর্ট করবে ভারত সেই পোর্টের নির্দিষ্ট কিছু ফেসিলিটি দরকার হয়। সেই ধরনের পোর্ট কিন্তু ভারতের কাছে হাতে গোনা কয়েকটি আছে। দেখুন, যদি এলএনজি এক্সপোর্ট করতে হয় তাহলে সেই পোর্টে লিকুইফ্যাকশন টার্মিনাল থাকা প্রয়োজন, কিন্তু যদি ইম্পোর্ট করতে হয় তাহলে রিগ্যাসিফিকেশন টার্মিনাল থাকা প্রয়োজন, যা ভারতের কাছে খুব বেশি পোর্টে কিন্তু নেই। দেহরাজ, হাজিরা, কোচি, এনমোর, ধামিরা এই সকল পোর্টে কিন্তু এই রিগ্যাসিফিকেশন ফেসিলিটিটি আছে। ফলে ভারত কিন্তু সেই পোর্টগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে নতুন করে স্টোরেজ ফেসিলিটি বা ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এবং ভারত কিন্তু পার্টিকুলার এই বিষয়টাও রিয়েলাইজ করছে যে এলএনজি ওরিয়েন্টেড প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভারতের এই মুহূর্তে করা প্রয়োজন। এই মুহূর্তে ভারত এলএনজি কোথায় কোথায় কাজে লাগায়? ফার্টিলাইজার প্রোডাকশনে কাজে লাগায়, ইলেকট্রিসিটি জেনারেশনে কাজে লাগায়, বিভিন্ন গ্যাস ওরিয়েন্টেড যেগুলো আমরা ব্যবহার করি হাউস হোল্ডে সেখানে প্রয়োজন, পেট্রোকেমিক্যালস বিভিন্ন দ্রব্য তৈরি করতে প্রয়োজন। এবং এত সব জ্বালানি যেহেতু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ফলে এলএনজি স্টোরেজ ভারতের বাড়ানো ইমিডিয়েটলি প্রয়োজন। অর্থাৎ এত সব জায়গায় যেহেতু এলএনজি ব্যবহৃত হয়, তাই ভারতের এই মুহূর্তে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন। আর এইখানেই কিন্তু ভারত একটি ডিপ্লোম্যাটিক চাল চেলে ফেলেছে। একাধিক দেশের সঙ্গে ভারত যোগাযোগ করেছে এবং ইম্পর্টেন্ট হলো জাপান, অস্ট্রেলিয়া, এমনকি কানাডার মতো দেশ ভারতকে সাহায্য করতে এগিয়ে এসছে। কানাডা তো পরিষ্কার বলছে যে এই মুহূর্তে তাদের কাছে যে এলএনজি পাওয়া যায় তা হলো লো কার্বন এলএনজি, অর্থাৎ অত্যন্ত উৎকৃষ্ট মানের এলএনজি, যা তারা ভারতকে সাপ্লাই করতে চায়। অর্থাৎ দুটো চিত্র পাশাপাশি রাখুন। একদিকে আমেরিকা, যে আমেরিকাকে গোটা বিশ্ব কার্যত রিজেক্ট করছে, অন্যদিকে ভারত যারা গোটা বিশ্বের কাছে না চাইতেই বিভিন্ন সাহায্য পাচ্ছে। এবং এক্ষেত্রে দেখুন, জ্বালানি সংকটজনক অবস্থা কাটাতেও সেই সাহায্য কিন্তু ভারত পেল। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।